এই ৫টা ভুল করার কারণে আমি দৈনিক ১৪ ঘন্টার অধিক পইড়াও এ প্লাস আসে নাই। যদি রিপিট করো বা নিজের ভুল থেকে শিখতে যাও তাহলে নেক্সট টাইম আবার এসএসসি দিতে হইবে। আমি এসএসসি 25 ব্যাচ। আজকে আমি একটা লাইফ লেসন শেয়ার করতে আসছি। ১১০০ পাইও এ প্লাস আসে নাই। এসএসসি লাইফের জন্য এটা সবচেয়ে বড় ভুল। তো নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই, হাতের লেখা দরকার লাগে। ২ মার্কস আসে নাই, এর জন্য আমার এ প্লাস আসে নাই। তোমরা কি স্কুল ছাড়বা কিনা? শেষে দিয়া রেজাল্টের দিন যাতে এটা বলতে না হয় যে আর একটু যদি পড়ে নিতাম, ওই সাবজেক্টটা যদি আরেকটু গুরুত্ব দিয়ে দিতাম তাহলে হয়তো রেজাল্ট আরেকটু ভালো হতো। এই রিগ্রেটটা না করার থেকে ভালো এখন একটু সময় দিয়ে দাও। আসসালামু আলাইকুম, এসএসসি 26 কি অবস্থা তোমাদের? আজ থেকে ঠিক ১ বছর আগে এই সময়টাতে কিন্তু আমি অনেক প্যারায় ছিলাম। আমি এসএসসি 25 ব্যাচ। তোমরা হয়তো ইতিমধ্যে অনেক গাইডলাইন স্টোরি এরকম অনেক কিছু শুনতে পাইছো, যেমন কিভাবে তুমি মাত্র 3 মাসে এ প্লাস পেয়ে যাবে, 1 মাসে সিলেবাস কভার দিয়ে লাইবা, এরকম অনেক কিছু। বাট আজকে আমি একটা লাইফ লেসন শেয়ার করতে আসছি, যেটা অবশ্যই আমি এসএসসি লাইফে এই পরীক্ষাটার সময় 5টা ভুল করছিলাম, যেগুলোর কারণে হয়তো তোমার এ প্লাস মিস হইতে পারে যদি ওইগুলো তুমি রিপিট করো। এবং এই 5টা ভুল করার কারণে আমি দৈনিক 14 ঘন্টার অধিক পইড়াও এ প্লাস আসে নাই। আমি আমার সময় এরকম একটা ভিডিও অনেক বিশ্রাইছি, যে কোনো শিক্ষার্থী বা স্টুডেন্ট সে যদি তার কোনো ভুলগুলো স্বীকার করতো বা শেয়ার করতো তার ছোটো ভাইদের উদ্দেশ্যে, তাহলে হয়তো বা আমি যদি এরকম একটা ভিডিও পাইতাম। টিচাররা অনেকেই অনেক গাইডলাইন দিছে, বাট টিচার তো সে অনেকজন স্টুডেন্টকে মেন্টর করে এই জন্য গাইডলাইন দিছে, বাট একজন স্টুডেন্ট যে কিনা খুব রিসেন্টলি এই পর্যায়টার মুখোমুখি হয়েছে, সে যেভাবে গাইডলাইন দিবে একদম আরেকজন স্টুডেন্টের দৃষ্টিকোণ থেকে, এভাবে তো আর অন্য কেউ দিতে পারবে না। বাট আমি পাই নাই। যদি পাইতাম কিংবা আমি যদি আমার এই ভুলগুলো শুধরাইতে পারতাম, তাহলে হয়তো আমার জিপিএটা 4.89 না হইয়া 5.00 হইতে পারতো, কিংবা আমার টোটাল মার্কস 1100 বাই 1100 পাই ওই প্লাস আসে নাই, 1100 না হইয়া 1200 প্লাস হইতে পারতো। আমি কোনো গাইডলাইন দিতে আসি নাই, কোনো সাজেশন দিতে আসি নাই, যে না আমি আমার নিজের লাইফে গোছাইতে পারি নাই, ওই বয়স তো এখন আমার হয় নাই যে তোমাদের গাইড করব। বাট আমি আমার ভুলগুলো তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমরা নিজে যদি রিপিট না করো তাহলে হয়তো তোমাদের এ প্লাস পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। এবং যদি রিপিট করো বা নিজের ভুল থেকে শিখতে যাও তাহলে নেক্সট টাইম আবার এসএসসি দিতে হইব। এই ভিডিওর প্রায় বেশিরভাগ পয়েন্ট মনে হতে পারে তুমি জানো, আমিও জানতাম, বাট এগুলোর কীভাবে ওভারকাম করতে হবে এবং কিভাবে করলে এগুলা ভুল পদ্ধতি হিসাবে গণ্য করা হবে এবং এগুলো করা এভাবে উচিত নয়, এবং আমি কি কারণে আমারটা ভুল হয়েছিল এবং আমার এ প্লাস মিস হয়েছে, এটা তোমাদের সাথে শেয়ার করব। মিস্টেক নাম্বার 1, ওইটা হচ্ছে সেলফ স্টাডিতে সময় কম দেওয়া। আমি এটা রিয়েলাইজ করছি একেবারে শেষের দিক দিয়ে, লাস্ট মোমেন্টে গিয়ে, যে আমার সেলফ স্টাডি একেবারে কম হইতেছে। আমি ক্লাস 9 থেকেই 5:30টার দিকে স্কুলে যেতাম। আমার এখান থেকে স্কুলের দূরত্ব প্রায় 5 কিলোমিটার, আর এখান থেকে আমি প্রায় 5:30টার দিকে বাইর হইতাম এবং 7টার দিকে বাড়িতে আসতাম। বাড়িতে আইসা গোসল এবং খাবার দাবার পরে তো ঠিকভাবে হোমওয়ার্কই করতে পারতাম না, আর সেলফ স্টাডি তো। এবং যখন আমি এটা রিয়েলাইজ করলাম তখন দেখলাম যে আমার কাছে সময় আছে মাত্র 2 থেকে 3 মাস, এবং আমার সিলেবাস কমপ্লিট হয়েছে মাত্র 20 থেকে 30%। যদি আমি এই 30% পরীক্ষা ফাটায় লিখেও পারতাম তাহলে তো আমি পাসই করতে পারতাম। দেন আমি হঠাৎ করে সব স্কুল প্রাইভেট সব বন্ধ করে দিছি এবং সারাদিন ঘরে বসে পড়া শুরু করলাম। একটা অফলাইন কোচিংয়ে ছিলাম, সেটার ভেতরে যাইয়ে আমি জাস্ট সবার পড়ার প্রোগ্রেসটা দেখতাম। এবং শুধু অনলাইন ক্লাস দিয়ে কখনোই পারবা না। সো ওই ডাউটগুলো যেই 1 সপ্তাহ পড়ার পরে যেই ডাউটগুলো হইতো ওইগুলো আমি ওই প্রাইভেটে যাইয়ে আমি সলভ করতাম। তো এই স্কুলটা অনেক প্যারা দিত, যে প্রত্যেকদিন যাইতে হইব। প্রথম সপ্তাহে 1 দিন যাইতাম, তারপরে সব ছেড়ে দিছি। ফ্রেন্ডরা কল দিত যেদিন বেশি দরকারি ছিল, যেদিন বেশি দরকারি থাকতো ওই দিন ফ্রেন্ডরা কল দিত, তাইলে যাইতাম, নাইলে যাইতামই না। এটা কখনো খারাপ ডিসিশন বলবো না, বাট যদি আমি আরেকটু আগে যদি শুরু করতে পারতাম সেলফ স্টাডিটা, তাহলে হয়তো আমি একটা কমপ্যাক্ট প্রিপারেশন নিতে পারতাম এবং সবগুলোতে ভালোভাবে রিভিশন দিতে পারতাম। হাই, লোকেশন চেঞ্জ। কারণ ওই সময় আমি হঠাৎ দেখি যে ক্যামেরার শাটার অফ হয়ে গেছে, কাছে যেয়ে দেখি যে ক্যামেরা চার্জ ছিল না, অফ হয়ে গেছে। তো এতক্ষণ চার্জ দিলাম আর কলেজের পড়াগুলো কমপ্লিট করলাম। তো এখন আবার শ্যুট করতে বসলাম। আসলে আমি যে বললাম, আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম, একেবারে প্যারা দেওয়ার পরেও আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম, এবং যখন আমার দরকার ছিল আমি জাস্ট তখনই চাইতাম। তো এখন তোমাদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে, তোমরা কি স্কুল ছাড়বা কি না? দেখো ভাই, যদি তুমি দেখো যে স্কুল তোমার টাইম ওয়েস্ট করতেছে এবং তুমি দেখতেছো যে স্কুলে যে চ্যাপ্টারগুলো পড়াইতেছে এগুলো হয়তো তোমার কমপ্লিট না হয়, তুমি পড়বা না এরকম কিছু একটা, বা
ইনফ্যাক্ট তোমার টাইম ওয়েস্ট হইতেছে, ছেড়া দাও স্কুল। যাতে প্যারা দেখ, যেতে যাই করো, স্কুল ছেড়া দাও, নিজে পড়া শুরু করো। নিজে না পড়লে কোনো কিছুই হইব না। তুমি প্রাইভেট স্কুল সব পড়ো, বাট নিজে পড়ো নাই, কিছুই পারবা না। আগে নিজে পড়া শুরু করো এবং তারপরে নিজে দেখো। এবং সেলফ স্টাডিটা যত আগে পারো তত আগে শুরু করো। কারণ যত সময় ধরে তুমি সেলফ স্টাডি করবা তত তোমার ইমপ্রুভ আসবে। তুমি যত দেরি করবা তত তোমারই সমস্যা হইব। এবং সেলফ স্টাডি করতে যাইয়া তুমি সবগুলো চ্যাপ্টার, তোমরা যেহেতু 26 বেস, তোমাদের তো প্রায় সবই কাভার, মানে সবই শর্ট সিলেবাস আছে, তো তোমরা শর্ট সিলেবাস বাদ দেওয়ার দরকার নেই, পারলে আর কিছু বাড়ায় পড়ো। আর যেহেতু এটা ইন্টারনেটে যতদিন থাকবে প্রায় সবাই দেখবে, 27 28 যত বেঁচে থাকুক, তো হেরা যদি ফুল সিলেবাস হয় তাহলে ফুল সিলেবাসের ভিতরে কিছু চ্যাপ্টার আছে যেগুলো পড়া লাগে না, অনেক টাইম ওয়েস্ট হয়। যেমন আমি ঘনজ্যামিতি, তারপরে ফিজিক্সের যে লাস্টের দিক দিয়ে 2-3টা থিওরিটিক্যাল চ্যাপ্টার আছে, ওইগুলো আমি প্রচুর টাইম ওয়েস্ট করে দিয়েছিলাম। এগুলো যদি টাইম ওয়েস্ট না করতাম হয়তো বাকিগুলোর ভিতরে কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিতে পারতাম। তো এগুলোর ভিতরে টাইম ওয়েস্ট করো না, যারা ফুল সিলেবাস বা তোমাদের ভিতরে যদি এরকম কিছু চ্যাপ্টার থাকে থাকে তাহলে। মিস্টেক নাম্বার টুটা হয়েছে ভাই হ্যান্ড রাইটিং নিয়ে অনেকে অনেক কথা বলবে যে হ্যান্ড রাইটিং ডিপেন্ড করে, অনেকে বলবে ডিপেন্ড করে না। যদি আমার থেকে জিজ্ঞেস করো আমি বলবো হ্যান্ড রাইটিং ডিপেন্ড করে। হ্যান্ড রাইটিং সুন্দর ওইটা ডিপেন্ড করে না, বাট হ্যান্ড রাইটিং ফাস্ট হওয়া, হ্যান্ড রাইটিং পরিষ্কার থাকা, সোজা হওয়া, এই তিনটা জিনিস অবশ্যই ডিপেন্ড করে হ্যান্ড রাইটিংয়ের দিক থেকে। এই তিনটা জিনিস না মাস্টার কইরা তুমি পরীক্ষার হলে বসো না, মারা খাইবা। আমি আমার এরকম অনেক ফ্রেন্ড দেখছি যাদের মেধা একটু কম, হাতে লেখা অনেক সুন্দর, A+ পেয়ে গেছে, কিন্তু আমার থেকে এবং ওদের থেকেও মেধা ভালো, কিন্তু হাতের লেখা একটু খারাপ। A+ থাক দূরের কথা, 4.5-এর থেকেও নিচে পাইছে, এরকম ফ্রেন্ডও আছে। তো নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই, হাতের লেখা দরকার লাগে। এবং থার্ড মিস্টেক ইজ কমন সাবজেক্ট। আমার সবচেয়ে বড় মারা খাওয়ার জায়গা এটা। কমন সাবজেক্ট হচ্ছে, যেমন আমি সায়েন্সে ছিলাম, আমার বিজিএস ছিল। এই বিজিএস আমি একেবারে কম পড়ছিলাম, বা শেষে দিয়ে অনেক বেশি পড়ছিলাম, তারপর কোনো লাভ হয় নাই, আমার কিছু কিছু মনে থাকতো না, এগুলা এটা আমার ভালো লাগতো না, এই জন্য পড়তাম না। যেহেতু পড়ি নাই তাই রেজাল্ট এগুলো খারাপ হয়েছে বলতে, বিজিএস আমার 78 আসছিল, মানে 78, 2 মার্কস আসে নাই, এই জন্য আমার A+ আসে নাই। ইসলাম শিক্ষার ভিতরে 78, 2 মার্কস আসে নাই, এই জন্য A+ আসে নাই। এবং বাংলার ভিতরে ফার্স্ট সেকেন্ড মিলে 155, যদি আর ফার্স্ট সেকেন্ড মিলে 5 নাম্বার পাইতাম, A+ চলে আসতো। যে কোনো একটা 5 নাম্বার পাইলেও চলে হইলে, বা দুটোটা মিলে 5 নাম্বার পাইলেও চলে আসতো A+। এবং আরেকটা হচ্ছে ইংরেজি, ওইটা একটু খারাপ হয়েছে, ওইটা 141, তো এটা বাদ দিলাম যেহেতু এটা আমি কম পারতাম। তো এই তিনটার থেকে যে কোনো একটার ভিতরে 2 নাম্বার যদি পাই যেতাম, 2 নাম্বার কইরা, তাহলে আমার A+ চলে আসে। তো কমন সাবজেক্ট দেখো, তোমার কমন সাবজেক্ট এবং তোমার সাবজেক্ট, যেমন যদি তুমি সায়েন্সে হয়ে থাকো, ফিজিক্স, এবং তুমি যদি বিজিএস বা ধর্ম যে কোনো একটা মিলাও, দুটোটার ভিতরে 100 নাম্বার করে আছে। বাট নাম্বার তোলা সহজ কোনটায়? অবশ্যই কমন সাবজেক্টগুলো। একটু সময় দাও এগুলা, তারপরে ওইগুলা দিও। আমি গ্রুপের সাবজেক্টগুলো অনেক টাইম দিছি এবং এই জন্য এগুলোর ভিতরে অনেক ভালো হয়েছে। ওইগুলোর ভিতরে 95+ ছিল, এই জন্যই মার্কটা 1100 চলে গেছে। না হয় A+ ছাড়া কখনো এত বেশি চাইতো না। কমন সাবজেক্টগুলো তো একটু সময় দাও, শেষে দিয়া রেজাল্টের দিন যাতে এটা বলতে না হয় যে আর একটু যদি পড়ে নিতাম, ওই সাবজেক্টটা যদি আর একটু গুরুত্ব দিয়ে দিতাম, তাহলে হয়তো রেজাল্ট আর একটু ভালো হতো। এই রিগ্রেটটা না করার থেকে ভালো এখন একটু সময় দিয়ে দাও। ফোর্থ মিস্টেক হচ্ছে রিভিশন দেওয়া এবং নোট করা। আমার রিভিশন দিতে অনেক ভালো লাগতো না, আমার মনে হতো যে এটা পারি কেন পড়বো, মানে একটা কমফোর্ট জোন এরকমই একটা সাবজেক্ট তৈরি হয়ে গিয়েছিল, রিভিশন দিতামই না আমি। শেষের দিক দিয়ে যখন বুঝলাম যে আমার কোনো কিছু মনে থাকতেছে না, তখন আমি রিভিশন দেওয়া শুরু করলাম। এবং তখন রিভিশন দিয়ে আমি এত বেশি কিছু মনে রাখতে পারি নাই, এবং তখন অনেক রিভিশন দিছি, এবং যার কারণে বই তো কমপ্লিট করতে পারছি, পরীক্ষাও দিতে পারছি। এবং যেহেতু আমি ওই শেষের দিক সময়টা রিভিশন দেওয়া, তারপর কমন সাবজেক্ট নিয়ে পড়েছিলাম, তো আমি প্র্যাকটিসও করতে পারি নাই, যার কারণেই আমার এই এত খারাপ হয়েছে। এখন হইতেছে নোট করা। ভাই সত্যি কথা বললে এসএসসি লাইফে নোট করার এত একটা দরকার নেই, কারণ দেখো তুমি কি পড়তেছো, তোমার বই এসএসসি লাইফে সব প্রশ্ন তোমার বই থেকেই আসবে, বইয়ে যা আছে তুমি আবার কেন খাতা উঠাইতে যাইবা কষ্ট কইরা। এবং লাস্ট মোমেন্ট তো হইলে তো, লাস্ট মোমেন্টে যদি আসো তাহলে তো নোট করার দরকারই নেই, একেবারে দরকার নেই। তবে তোমার সব কিছু গোছানো থাকতে হবে, কিছু যদি তুমি আলাদা সেপারেটলি পড়ে থাকো আলাদা, ওইটা ঠিক আছে, ওইটা তুমি নোট করতে পারো। বাট যা একেবারে বইয়ে আছে, তুমি বইয়ে সরাসরি পাইতেছো, তা নোট করতে চাইও না। তবে কিন্তু সব কিছু গোছায় রাখতে হবে, যেমন তুমি কোন চ্যাপ্টারটা কোথা থেকে পড়ছিলা, বা তুমি কোন চ্যাপ্টারটা কোন টেস্ট পেপার থেকে, বা
কিভাবে পড়ছিলা এইসব কিছু যদি গুছায় রাখো তাহলে রিভিশন দিতে ভালো হবে পরীক্ষার আগের সময়। তখন আর তোমার সবকিছু আলো-জ্বলা মনে হবে না। তুমি এটা লিখতে পারো, একটা খাতায় লিখে রাখতে পারো যে তুমি এই চ্যাপ্টারটা কোন টিচারের কাছে ওই ক্লাস থেকে পড়ছিলা বা ওই কোনো পিডিএফ থেকে পড়ে থাকলে ওই পিডিএফ থেকে পড়ছিলা। তাহলে এটা অনেক সাহায্য হবে। যদি এইরকম না হয় তাহলে ডেসক্রিপশনে আমি একটা ওয়েবসাইটের লিংক দিব। অবশ্যই এটা আমার। এটার ভিতরে কোনো অ্যাডমিট কিছু আসবে না। এটা আমি আমার জন্য বানাইছিলাম। এইচএসসি আইসা যখন দেখতেছি যে একেকটা সাবজেক্ট ২-৩ জন রাইটারের বই পড়া লাগতেছে, তখন আমি ভাবলাম এরকম একটা বানাই নেই, যার কারণে আমি আমার পড়াগুলো গুছায় রাখতে পারবো। যদি আমি এটা পাবলিশ করে থাকি অনলাইনে, তাহলে আমি লিঙ্ক দিব। যদি লিঙ্ক ওয়েবসাইটে মানে ডিসক্রিপশনে যদি লিঙ্ক না পাও তাহলে ভাবো আমি দেই নাই। ৫ নাম্বার মিস্টেকটা হলো প্র্যাকটিস করা এবং মক টেস্ট দেওয়া, মানে মডেল টেস্ট দেওয়া। এই প্র্যাকটিস জিনিসটা সবাই করে। কেউ হয়তো এমসিকিউ করে শুধু, আবার কেউ হয়তো শুধু সিকিউ করে। দুটোটা মিলিয়ে করতে হইব। এই যে আমার যে বিজিএসে আমি 78 পাইছি, এর ভিতরে আমি এমসিকিউতে 27 পাইছি, মানে 27 পাওয়ার পরেও সিকিউ 7টাতে 7টা দেওয়ার পরে এ প্লাস আসে নাই। কারণ কি? কারণ আমার সিকিউ লেখার যেই স্ট্রাকচারটা এটা এত বেশি ভালো ছিল না, কারণ আমি সিকিউ প্র্যাকটিস কম করতাম। আমি সিকিউ লিখতে আমার ভালো লাগতো না। এটা ভুল করো না, এই প্র্যাকটিসগুলো করো, সিকিউ প্র্যাকটিস করো। শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে চলবে না, সিকিউটাও প্র্যাকটিস করতে হইব। প্র্যাকটিস অনেক বেশি বেশি করতে হইব। এবং মক টেস্টটা অনেক যত দিতে পারো অত ভালো। যদি তোমার সিলেবাস শেষ হয়ে থাকে তাহলে অনেক বেশি দাও। যদি সিলেবাস একটু কম শেষ হয় তাহলে মক টেস্টের সাথে সাথে সিলেবাসগুলো শেষ করো। আর সিলেবাস একেবারে শেষ না হলে আগে সিলেবাস শেষ করো, তারপরে মক টেস্ট দাও। মক টেস্ট দিলে তোমার টাইমিংটা ইমপ্রুভ হবে। তুমি কিভাবে টাইমিং করবা, কিভাবে লিখবা এবং অনেক কিছু যেগুলো তুমি পরীক্ষায় যাই ফিল করলে হইলে এগুলো আগে তুমি মক টেস্টে ফিল করে নিতে পারো এবং এগুলারে তুমি শুধরাইতেও পারবা। এটা মক টেস্টের বেনিফিট। তারপরে এগুলোর বাইরেও অনেক কিছু হইতে পারে যেগুলো হয়তো আমার ভুল ছিল না, তোমাদের ভুল হইতেও পারে। যেমন এর ভিতরে আমার যতটুকু মনে পড়তেছে আমি বলি। যেমন একজন মেন্টর রাখা, ওই মেন্টরটা হইতে পারে তোমার কোনো বড় ভাই, কোনো অনলাইনের বা অফলাইনের টিচার। বাট এইরকম যদি হয় যে সে অনেক পড়ালেখা করছে বাট এ প্লাসটা পায় নাই, তো তার কাছে এ প্লাসের মূল্যটা কোনো না কোনো দিক দিয়া হয়তো যে এ প্লাস পাইছে তার থেকে একটু বেশি থাকবে। এবং সে তোমারে একটু সিরিয়াসলি গাইড করবে এবং তোমার যে গাইডলাইনগুলো দিবে একটু সিরিয়াসলি দিবে। এরকম হইলে ভালো হয়। এবং যদি এরকম কারোরই পাও না, তোমার যদি এরকম কোনো কিছু না থাকে যে যারে তুমি কল দিয়ে, অবশ্যই যে মেন্টর হবে তারে তুমি কল করে জিজ্ঞেস করতে হবে, কিংবা সামনাসামনি হলে তো আরো ভালো। মেসেজে না, কল করে জিজ্ঞেস করতে হবে। ওই তোমার এইরকম একটা পার্সোনাল রিলেশন থাকতে হবে তার সাথে। যদি এরকম না পাও তাহলে আমারে মেল করতে পারো, অবশ্যই আমি সর্বোচ্চ চেষ্টা করব। তারপরে আর বাহিরে আরেকটা, তুমি যেমন ওভার কন্টেন্টে, ইউটিউবে এখন ওভার কন্টেন্ট, প্রচুর কন্টেন্ট আছে। যে কোনো চ্যাপ্টার নিয়ে সার্চ দাও, যে কোনো প্রবলেম নিয়ে সার্চ দাও, বাট নিজেরে জিগাও তোমার কি আদৌ এত কন্টেন্টের দরকার আছে? যদি অ্যান্সার হ্যাঁ হয়, ভাই তোমার মাথায় সমস্যা আছে, এত কন্টেন্টের দরকার নাই। আর যদি অ্যান্সার না হয়, দরকার নাই এতগুলো দেখার। হয়তো তোমার যদি প্রবলেম হয়ে থাকে একটা দুইটা দেখতে পারো, বাট এত কন্টেন্ট দেখার দরকার নাই। তারপরে টেস্ট পেপার যদি সলভ না করে থাকো, এটা তো সবচেয়ে বড় ভুল। এসএসসি লাইফের জন্য এটা সবচেয়ে বড় ভুল। টেস্ট পেপার অবশ্যই সলভ করবা। এতটুকুই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার কিছু করার দরকার নাই। এটা তোমার ইচ্ছা। তুমি যদি চাও তোমার ফিডে এই টাইপের ভিডিওগুলো আসুক, ফালতু ভিডিও না এসে, তাহলে তুমি লাইক সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং একটা কমেন্ট করো যে আমি আমার নিজেরও কোন দিক দিয়ে ইমপ্রুভ করতে পারবো, আমার বোঝানোর স্টাইল, আমার বডি ল্যাঙ্গুয়েজ, কিংবা আমার ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি, এনিথিং। যে দিক দিয়ে তোমার মনে হয় যে আমি ইমপ্রুভ করতে পারবো, আমি তোমারে বলে দিছি যে তুমি এগুলো বল করো না, তুমি নিজেরা ইমপ্রুভ করো ওই দিক দিয়ে। এবং আমারেও তুমি একটা অ্যাডভাইস দাও, আমি দেখবো যে আসলে আমি ওই যেটা দিয়ে কি আসলে ইমপ্রুভ করা যায় কিনা, এবং আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইমপ্রুভ করার জন্য। এতটুকুই। আসসালামু আলাইকুম।